শুভ নববর্ষের প্রাক্কালে আমি মামাটি মানুষের সকলের জন্য প্রার্থনা জানিয়ে গেলাম। বিশ্বের সব মানুষের জন্য, আমার দেশের সব মানুষের জন্য, আপনাদের সকল পরিবারের জন্য, সাধারণ সকলের পরিবারের জন্য, যাতে সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সুন্দর থাকেন। সকলকে শুভ নববর্ষের অনেক অনেক শুভকামনা, শুভনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা, প্রীতি এবং স্নেহ। আসুন নববৈশাখ নতুন চেতন নিয়ে যেন বাংলার ঘরে ঘরে বাংলাকে বিশ্বের দরবারে পুষ্পিত করতে পারে, সুশোভিত করতে পারে, সুরভিত করতে পারে, আপ্লুত করতে পারে, সঞ্জীবিত করতে পারে এবং বিশ্বনন্দিত করতে পারে। থ্যাংক ইউ সো মাচ। নতুন বছরে কি বিষয় রাখবেন? শেষ হবে কিছু, ওটা আমি বলে দিয়েছি। ট্রাস্টের এরা লিখছে, একজনকে যে টেন্ডার পেয়েছে সেই লোকটা কাজ ডিলে করছে। আমার যা বলার আমি ববিকে বলে দিয়েছি যে ট্রাস্টের সাথে কথা বলে ডিসিশন। নতুন বছরে কি বার্তা রাখবেন? রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে পুজো দিয়ে বেরিয়েই তিনি এমন কথা বললেন। আজকে আমরা দেখলাম কালীঘাটে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর আরতিও করলেন এবং বাংলার নববর্ষের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যবাসীকে শান্তির কামনা করলেন তিনি। আমি শিলভদ্রদার কাছে আসবো। কি ব্যাপারে যেভাবে এক সেকেন্ড আশুতোষ কিছু একটা বলতে চাইছে। না, ব্যাপার হচ্ছে অনেক ব্যাপার আছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সবাইকে শুভেচ্ছা জানালেন, একবারও বললেন না মিড ডে মিল 100 দিনের কাজের টাকা চুরি, তারপর চাকরি চুরি, কয়লা গরু দুর্নীতি। সেরকম ঠিক অমিত শাহ এই পুজো দেওয়ার নাম করে একটাও কথা বললেন না যে রাজু ঝা যে খুন হলো তার অবজারভেশন কি। উনি তো স্বরাষ্ট্রমন্ত্রী, যা শুনেছি আমি। তারপরে এই যে গরু চুরি, দাঁড়ান আমি বলতে দিন না দাদা, শিলভদ্রদার কাছে যখন গেলাম শিলভদ্রদা বলতে চাইলেন না। আমার মনে হয় শিলভদ্রদার এই মুহূর্তে বলার কিছু নেই। বরঞ্চ অমিত শাহ আজকে কি বলেছেন সেটা একটু শোনাই। তৃণমূলের একের পর এক নেতা এখন জেলের গরাদের পেছনে। দিদির দাদাগিরির জন্যই একের পর এক তৃণমূল নেতা জেলে। কি বললেন দিদির দাদাগিরি প্রসঙ্গে দেখুন। विधानसभा चुनाव में बंगाल की इस महान जनता ने हमें 77 सीट दिए हैं। भारतीय जनता पार्टी के लिए एक बहुत बड़ी जिम्मेदारी बंगाल की विधानसभा में हमारे विधायकों के साथ हमारे नेता शुभेंदु अधिकारी जी ये दीदी की दादागिरी के सामने दो हाथ कर लड़ने का। आपको बोलना है या मैं बोलूं? आज नए वर्ष की पूर्व संध्या पर दक्षिणेश्वर के सुप्रसिद्ध काली मंदिर, जहां रामकृष्ण ठाकुर ने स्वयं मां की आराधना की, गंगा किनारे मां के पूजन अर्चन का मुझे सौभाग्य मिला। निश्चित रूप से जब मैं दक्षिणेश्वर आया, नई ऊर्जा और चेतना प्राप्त कर गया। मां समग्र जगत का कल्याण करे, ऐसी मैंने हमेशा मां के चरणों में प्रार्थना की है। आज मैंने वीरभूम का भी दौरा किया। जो बृहद लोकसभा प्रवास 2024 की तैयारी के लिए भारतीय जनता पार्टी का चल रहा है, इसके तहत मैं वीरभूम आया था। जिस प्रकार का जोम और उत्साह वीरभूम में बंगाल की जनता का मैंने देखा है, मेरे मन में कोई शंका नहीं है कि बंगाल में 24 के चुनाव में भारतीय जनता पार्टी 35 से ज़्यादा सीटें जीतेगी और फिर से एक बार मोदी जी 300 से ज़्यादा सीटों के साथ देश के प्रधानमंत्री बनकर आएंगे। मैं आज मां के चरणों में यही प्रार्थना कर आया हूं, बंगाल की समग्र जनता सुख शांति का अनुभव करे, यहाँ कानून और व्यवस्था की परिस्थिति ठीक हो और सर्व धार्मिक उत्सव शांतिपूर्ण रूप से लोग मना पाए, किसी को किसी भी प्रकार के संत्रास की
और किसी भी प्रकार की हिंसा का सामना न करने पाए। मुझे निश्चित भरोसा है कि आने वाले चुनाव में बंगाल की जनता 19 की भांति 19 से बढ़ चढ़कर मोदी जी के साथ, भारतीय जनता पार्टी के साथ रहेगी और मोदी जी फिर से बंगाल की जनता के आशीर्वाद से ही देश के प्रधानमंत्री बनेंगे। धन्यवाद। तृणमूल कांग्रेस बोलता है सर অসমের বিহু উৎসবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আপনারা জানেন আজকে থেকেই শুরু হলো বিহু উৎসব, গতকাল অনুষ্ঠান ছিল। এই মুহূর্তে অসমের বিহু উৎসবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, নানা আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে গোটা আসামকে। আসামের যে মূল সংস্কৃতি বিহু উৎসব, সেই বিহু উৎসবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে সরুসাজাই স্টেডিয়াম আসামে। সেই বিহু উৎসবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আগেই জানিয়েছিলেন যে এই বিহু উৎসবকে বিশ্বের দরবারে পৌঁছে দিতেই এই আয়োজন। শব্দ আলোর মালায় সাজিয়ে তোলা হয়েছে অসমের সরুসাজাই স্টেডিয়াম, আর সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্টেজে বসে লাইট অ্যান্ড সাউন্ডের প্রোগ্রাম দেখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে চলছে বিহু উৎসবের নানান অনুষ্ঠান। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আগেই বলেছিলেন যে আসামের এই লোক উৎসব বিহু উৎসবকে, এই সংস্কৃতিকে, লোক সংস্কৃতিকে বিশ্বের আঙিনায় পৌঁছে দেওয়াই একমাত্র উদ্দেশ্য। देवियों सज्जनों, आप सभी का आभार प्रकट करते हुए हम इस ऐतिहासिक समारोह का समापन करते हैं। धन्यवाद। কালীঘাটে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যান, পুজো দেন, আরতি করেন এবং তারপর বেরিয়ে এসে নববর্ষের শুভেচ্ছা জানান রাজ্যবাসীকে।
সিউড়ির জনসভা থেকে তো বলেই ছিলেন 35টি আসনের কথা, পঞ্চায়েত ভোট নয়, একেবারে 2024-এর লোকসভা ভোটকে বঙ্গ বিজেপির সামনে 35-এর টার্গেট বেঁধে দিয়েছিলেন। তারপর বৈঠক শেষ করে বেরিয়েও 35-এর কথা বললেন, মন্দিরে পুজো দিয়ে মা ভবতারিণীর মন্দিরে। তারপর দক্ষিণেশ্বর থেকে বেরিয়ে তিনি সেটা আবারও বলেন যে 35-এর বেশি আসন রাজ্যে পাবে বিজেপি এবং 300-র বেশি আসন পাবে দেশে, এমনটাই বলেন আজকে অমিত শাহ। আমি সরাসরি আসবো তন্ময়ের কাছে। দেখুন, আপনি বারবার বলছেন হাই ভোল্টেজ সভা, তো ভোল্টেজ ভি ইকুয়াল টু আইআর, অর্থাৎ ভোল্টেজ যত বাড়ছে রেজিস্ট্যান্সও তত বাড়ছে, যাতে কিনা আয় অর্থাৎ বাংলার মানুষের শান্তি নিরাপত্তা সমস্ত কিছু একই কনস্ট্যান্ট থাকে। সুতরাং এই নিয়ে চিন্তা করার কিছু নেই। দ্বিতীয় কথা, উনি মায়ের ওখানে পুজো দিয়েছেন। এই প্রসঙ্গে একটা কথা বলতে চাইবো, বাম কংগ্রেস তো বলছে যে কয়েনের এপিট আর ওপিট, দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব, অমিত শাহ বললেন। আর কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, মানে সবসময় আপনারা বলেন যে দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নেই। একই সুর খুঁজে পাচ্ছেন বিরোধীরা। একই সুর মানে এর দুর্নীতি নিয়ে কি অন্য কিছু বলা উচিত যে না দুর্নীতি সহ্য করা উচিত? দুর্নীতি হবে কেন? দুর্নীতি সিস্টেমে যেখানে হচ্ছে তার বিরুদ্ধে কিন্তু জিরো টলারেন্স হলে তো সেই অনুযায়ী পদক্ষেপ হবে। জিরো টলারেন্স হলে তো সেই অনুযায়ী পদক্ষেপ হবে। কথা বলে শোনা যাচ্ছে না। আমি তো বিশ্বনাথের কাছে যাবো, বিশ্বনাথের কাছে যাবো, একসঙ্গে কথা বলে কিছু শোনা যাচ্ছে না। বিশ্বনাথ দা, আদৌ কি এই দুর্নীতির ইস্যুর সমাধান হবে নাকি আঁকচাকচি চলতে থাকবে? বিশ্বনাথ দা। পাপি, আমি তোমাকে একটা গুরুত্বপূর্ণ মানে আজকের এন্টার অমিত শাহ প্রোগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ পলিসিগত শিফট যদি বলো, 25 টার্গেট থেকে 35-এ নিয়ে যাওয়া। দেখো, যে নির্বাচনের ফলাফল কি হবে সেটা আমরা কেউ জানি না, কিন্তু বিজেপি জাতীয় দল হিসাবে যখন 25 থেকে 35-এ লোকসভার টার্গেট বাঁধে পশ্চিমবাংলার জন্য, তখন তার পলিসিগত একটা শিফট হয়। পলিসিগত শিফট কি কি হতে পারে? যেটা মনে করা হচ্ছে যে পসনন্দা মুসলিম সম্প্রদায় মানুষ যাদেরকে সঙ্গে পেতে চাইছে বিজেপি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, যেটা নরেন্দ্র মোদীর অন্যতম টার্গেট হিসাবে বিজেপি কর্মী সমর্থকদের বেঁধে দিয়েছেন, তাহলে পশ্চিমবাংলাতে কি সংখ্যালঘু মানুষের ভাবনা চিন্তা অনুসারে বিজেপি পরিচালিত হবে? যে বিজেপিকে হিন্দুত্বের রাজনীতির থেকে আমরা দেখে অভ্যস্ত, সেই বিজেপির কি নীতিগত কোনো পরিবর্তন হতে যাচ্ছে? যার জন্য শুভেন্দু অধিকারীরা বারবার বলছেন যে এনআরসির ভয় পাবেন না, মানে সি এর ভয় পাবেন না। এনআরসি সি এর মতন ইস্যুর থেকে সরে আসতে চাইছে বিজেপি। এবং তারা কি তাহলে ওই মিহিলাল শেখের মতন সমাজে পিছিয়ে পড়া যে সংখ্যালঘু মুসলমান তাদেরকে সঙ্গে নিয়ে তারা কি বড় জয়ের স্বপ্ন দেখছে? একটা নীতিগত পরিবর্তন কি? ভুল ব্যাখ্যা কেন বলছে অবশ্যই আমি উত্তর নেব, কিন্তু একটা বিরতির সময় হয়েছে, সঙ্গে থাকবেন। উৎসবে 3টি ছবি রাখলাম আজকে। এক তো জনসভা সরগরম সমস্ত কিছুর পরে দক্ষিণেশ্বরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কালীঘাটে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে বিহু উৎসবে প্রধানমন্ত্রীর ছবি। আমি চলে আসবো আশুতোষের কাছে। ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন না, তোদের চৈতন্য হোক। এই বিজেপি তৃণমূলের কবে চৈতন্য হবে? বাংলার মানুষকে বলি দিয়ে নিজেদের ভেতরে এই সেটিং পলিটিক্স করে 100 দিনের কাজের দেখো কেন্দ্রীয় সরকার বরাত কমিয়েছে, সেটা নিয়ে অমিত শাহ বলছে না। রাজ্যে কি হচ্ছে, দুর্নীতি হচ্ছে, সেটা নিয়ে মমতা ব্যানার্জি বলছে না। জব কার্ড নিয়ে চুরি হচ্ছে, বলছে না। এবং সব থেকে বড় কথা, আজকে আমি অদ্ভুত লাগছে আমার, চাকরিটা কবে দেবে? এই যে চাকরি চোরেরা চাকরি চুরি করলেন, রাজ্যের মাননীয় কবে বলবেন যে কবে চাকরি দেবেন? এটা বলুক না একটুখানি। আমি শুধু একটা কথাই বলবো যে এখানে চাকরি নিয়ে কথা হচ্ছে, কিন্তু আশ্চর্যজনকভাবে মানুষের জীবিকা শুধু চাকরি নয়, মানুষের জীবিকা তার বাইরেও আছে। 100 দিনের কাজ, আর্টিকেল 23 অনুযায়ী মানুষের কাজ করালে তাকে তার বেতন দেওয়া বাধ্যতামূলক। কিন্তু সেই জায়গায় আমার একটা প্রশ্ন 35-এর কথা বললেন অমিত শাহ, 35-এর কথা বললেন, তারপর বেরিয়ে এসে 35 পুজো দিয়ে বেরিয়ে এসে 35-এর বেশি আসনের কথা বললেন। পঞ্চায়েত ভোটের আগে কোথাও কি সরকার একটু অস্বস্তিতে পড়লো? না, সরকারের অস্বস্তির প্রশ্নই ওঠে না, কারণ উনি ওনার দলের লোককে চাঙ্গা করার জন্য 35, 350 যা ইচ্ছে বলতে পারেন, সেটা ওনার বিষয়।
শুধুমাত্র আমরা আশা করেছিলাম যে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি পশ্চিমবাংলায় এসে উনি তো ন্যাশনাল পলিটিক্স নিয়ে বলেছেন, কারণ পঞ্চায়েত ভোট নিয়ে বলেননি, উনি বলেছেন আমি আশা করেছিলাম গত 5 বছরে প্রেস ফ্রিডম ইন্ডেক্স থেকে শুরু করে হাঙ্গার ইন্ডেক্স থেকে শুরু করে চাকরি থেকে শুরু করে যে জায়গায় ব্যাপার হচ্ছে এত সব কথা হচ্ছে, বাংলার মানুষের এই যে 100 দিনের কাজ অমুক তমুক হচ্ছে, 100 দিনের কাজ করতে গিয়ে টাকা চুরি করবে, কেন্দ্র টাকা দেবে, জব কার্ড চুরি হবে, বলেছেন কি বীরভূমের শেয়ানে যে মেয়েটিকে পঞ্চায়েতের প্রধান ভোটের রাজনীতির সমীকরণ কোন দিকে গড়ায় অবশ্যই আমাদের শেষ নজর থাকবে। পঞ্চায়েত ভোটের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি, 2024 তো আরো সময়ের অপেক্ষা। এই মুহূর্তে আলোচনা এখানেই শেষ করছি, একটু পরে দেখুন 7:30টায় সারাদিন চোখ রাখুন।